আমন্ত্রণ জানাচ্ছি সংবাদযোগে। প্রধান ঘটনার পুরোটা জানাতে সঙ্গে আছি মাহবুব হাসান। শুধু সংবাদই নয়, সংবাদের আরো বিস্তারিত থাকছে এই আয়োজনে। শুরুতে জেনে নেই কি থাকছে আজকের সংবাদযোগে। আমরা মনে করি টানা 3 সপ্তাহ যদি আমরা কঠোর লকডাউন করতে পারি তাহলে কিন্তু নেমে আসবে, কিন্তু সেই জায়গাটা তো হলো না। সেই জায়গায় আমরা 2 সপ্তাহ করে আবার 1 সপ্তাহ আমরা শিথিল করলাম, আবার হচ্ছে এই জায়গাটা। এখন আমরা মনে করি যথেষ্ট সঠিক আছে। আপনি যে আইনটাই বলেন বা নির্দেশন, এটা তো আপনার কোনো দেশেই তো মানে না, সেটা মানাতে হয়, মানানোর প্রক্রিয়া থাকতে হয়। সে কারণে একটা কঠিন নজরদারি, কোথাও মানছে না সেখানে আমাকে ব্যবস্থা নিতে হবে। এবারে থাকছে পুরো আয়োজন। করোনায় দৈনিক আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা আবারও রেকর্ড ছাড়ালো। একদিনে মারা গেছে প্রায় 250 মানুষ, আক্রান্ত 15,000-এরও বেশি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হারও প্রায় 30%। বিশেষজ্ঞরা বলছেন, মানুষের অবাধ চলাচলের কারণেই সংক্রমণের এমন ঊর্ধ্বগতি। লকডাউন মানাতে জনপ্রতিনিধিদের অংশগ্রহণ এখন জরুরি বলে মনে করছেন তারা। আরও জানাচ্ছেন ফাল্গুনী রশিদ। করোনা অতিমারির 1.5 বছর অতিক্রম করছে বাংলাদেশ। এই 16 মাসে প্রাণ হারিয়েছে 19,500 মানুষ, যাদের 4 ভাগের 1 ভাগই মারা গেছে শুধু চলতি মাসেই। গেল 26 দিনে করোনায় প্রাণ হারিয়েছে 5,000-এরও বেশি মানুষ। আর গেল 24 ঘন্টায় সংখ্যাটা 250 প্রায়। মারা গেছে 247 জন, যা করোনাকালের একদিনে সর্বোচ্চ। যারা মারা গেছে তাদের মধ্যে ঢাকায় সর্বোচ্চ 72 জন, চট্টগ্রামে 61 জন, খুলনায় অর্ধশতেরও কাছাকাছি, আর রাজশাহীতে মারা গেছে 21 জন। এদিনও আক্রান্ত শনাক্তের হার 30%-এর কাছাকাছি। সর্বোচ্চ 50,000-এরও বেশি পরীক্ষায় শনাক্ত 15,192 জন। মোট আক্রান্ত 11,80,000 প্রায়। বিশেষজ্ঞরা বলছেন, টানা 2 সপ্তাহ কঠোর বিধিনিষেধের পর যখন সংক্রমণ কমে আসার কথা, তখন ঈদের ছুটির অবাধ চলাচল সংক্রমণের ঝুঁকি আবারও বাড়িয়েছে। আমরা মনে করি টানা 3 সপ্তাহ যদি আমরা কঠোর লকডাউন করতে পারি তাহলে কিন্তু নেমে আসবে, কিন্তু সেই জায়গাটা তো হলো না। সেই জায়গায় আমরা 2 সপ্তাহ করে আবার 1 সপ্তাহ আমরা শিথিল করলাম, আবার হচ্ছে এই জায়গাটা। এখন আমরা মনে করি যথেষ্ট সঠিক আছে, কিন্তু এরপরে কিন্তু আপনার যদি শিথিল হয়ে যায়, তাই কিন্তু আমাদের যে আকাঙ্ক্ষা, আমরা বৈজ্ঞানিকভাবে বলতে পারি 2-3 সপ্তাহ যদি আমরা কঠোর লকডাউন এবং স্বাস্থ্যবিধি মানাতে পারি তাহলে কিন্তু আপনার সংক্রমণটা নেমে আসবে। তারা বলছেন, সংক্রমণ চক্র ভাঙতে মানুষকে বিচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব তখনই যখন জনপ্রতিনিধিরা এই সিদ্ধান্ত বাস্তবায়নে এগিয়ে আসবেন। আপনি যে আইনটাই বলেন বা নির্দেশন, এটা তো আপনার কোনো দেশেই তো মানে না, সেটা মানাতে হয়, মানানোর প্রক্রিয়া থাকতে হয়। সে কারণে একটা কঠিন নজরদারি, কোথাও মানছে না সেখানে আমাকে ব্যবস্থা নিতে হবে। ফাল্গুনী রশিদ, 71, ঢাকা। মহামারীর 1.5 বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বিপর্যয়কর অবস্থা এখন চলছে দেশে। সর্বোচ্চ মৃত্যু এবং সর্বোচ্চ শনাক্ত আজকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লকডাউন দিয়ে রাখলেও সংক্রমণ, মৃত্যু কোনোটিই কমছে না। এই পরিস্থিতিতে করণীয় কি তা ঠিক করতে গুরুত্বপূর্ণ এক সভায় আগামীকাল সরকার বসতে যাচ্ছে। এ নিয়ে আজকে কথা বলবো। আমাদের সঙ্গে আছেন কোভিড-19 বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ, শনাক্ত এবং মৃত্যু যে এই পর্যায়ে গেল, একটা প্রেডিকশন আপনাদের ছিল, এখন সামনের প্রজেকশন কি? কোন পর্যায়ে যেতে পারে আগামী 10 দিন পরে? দেখুন, আসলে এক্সাক্ট প্রজেকশন তো বলা যাবে না, কারণ অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। একটা সবসময় আমি একটা কথা বলি, এই প্রশ্নটা আপনারাও করেন, আর অন্তত আমার তরফ থেকে আমি দিয়েছি, যে যখন আপনাকে একটা গিভেন কন্ট্রোলড এনভায়রনমেন্ট থাকবে, মানে বুঝাতে পারছি যে গিভেন কন্ট্রোল মানে সাপোজ এখন লকডাউন আছে, এই লকডাউনটা যে 14 দিন একই রকম থাকবে কি থাকবে না আমি জানি কিনা, আমার টিকাদান কর্মসূচি যেটা চলছে সেটা এরকম থাকবে না, আরো ভালো হবে না খারাপ হবে, অনেক কিছু ফ্যাক্টর নির্ভর করে আপনার প্রজেকশনটাকে বলতে গেলে। আচ্ছা, সেই জন্যে আমি এক্স্যাক্টলি ওভাবে না বলে বলতে পারি এটুকু, যে আমরা 1 থেকে 14 দিনের যে লকডাউন ছিল তার আগের যে আমরা যেটাকে বলা হচ্ছে যে স্বাস্থ্যবিধি না মেনে আমাদের যে অবাধ চলাফেরা ছিল, তার ইম্প্যাক্ট যেটা আমরা দেখেছি মানে খুব বাড়ছিল। তখন আমরা বলেছিলাম এই 1 থেকে 14 দিনের লকডাউনটা যদি সর্বাত্মক মানা হয় কিছু ফলাফল দেবে, কিন্তু আমরা দেখেছি কিন্তু 3 থেকে 4 দিনের পরে সেই লকডাউন ছিল না, আবারও গণপরিবহন চলেছে, সবকিছু ভুলে গেছে।
অন দ্য টপ অফ দ্যাট আবার আমাদের 8 দিনের একটা টোটাল সবকিছু উঠে নিল, বিধি নিষেধ উঠে গেল। ঈদের আগে, এবং ঈদের সেই সময় সময়টায়। গরুর হাটে যাওয়া, দোকানপাটে যাওয়া, গণপরিবহন চলা এবং ঢাকা থেকে সব গ্রাম থেকে আসা সবকিছু হয়েছে। এইগুলো সবকিছুই একটা বিজ্ঞান বলে যে সংক্রমণ বাড়াবে, এবং সেইটাই কিন্তু আজকে। এবং আপনি যে বললেন যে প্রজেকশন কি, আমার প্রজেকশনটা এভাবে বলবো মোটা দাগে, যে এই এখন থেকে আগামী আরো প্রায় 2 থেকে 3 সপ্তাহ হয়তো আমরা সংক্রমণও বাড়তে দেখবো, মৃত্যুও বাড়তে দেখবো। আচ্ছা, অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ, মানে পরিস্থিতি নিয়ে করণীয় ঠিক করতে গুরুত্বপূর্ণ একটা সভায় আগামীকাল সরকার বসতে যাচ্ছে বলে আমি গণমাধ্যমে খবর দেখেছি। যদিও সেখানে কারা সেই সভায় থাকবেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সভাটি হবে, কিন্তু কারা থাকবেন সেটা মানে এখন পর্যন্ত অস্পষ্ট। মানে এই সভায় কি কারিগরি পরামর্শ কমিটি অংশ নিচ্ছে? আমি জানি না, কারণ ওটা তো তাদের দায়িত্ব। আমি এই পর্যন্ত এই ব্যাপারে ইনফর্ম না। আচ্ছা, মানে তাহলে মানে আপনার কি ধরনের পরামর্শ থাকবে এই সভাগুলো, যেহেতু এই পরিস্থিতি বিবেচনায় একটা গুরুত্বপূর্ণ সভা, তখন কারিগরি পরামর্শ কমিটি মানে কোন বিষয়গুলোকে মানে কোন বিষয়গুলো সভায় খুব গুরুত্ব দিয়ে আলোচনা হওয়া উচিত বলে আপনার পরামর্শ বা আপনারা মনে করেন? দেখুন, এর আগেও তো আমরা আলোচনা করেছি এবং আমার তরফ থেকে আমি বরাবরই একই কথা বলেছি যে এই করোনা মোকাবেলায় অনেকগুলো পন্থা অবলম্বন করতে হয়। যে পন্থাগুলোর মধ্যে যেমন স্বাস্থ্যবিধি আছে, বেশি বেশি করে রোগ শনাক্তকরণ, আইসোলেশন, কোয়ারেন্টাইন, যাদের হাসপাতালে সেবা তাদের সেবা দেওয়া, আর টিকাদান প্রক্রিয়াটাকে জোরালোকরণ। এখানে আজকে যেটা এর মধ্যে একটা মাঝে মাঝে একটা শেষ অস্ত্র হিসেবে মাঝে মাঝে লকডাউন দেওয়া হয়। আমার পরামর্শ থাকবে, এই লকডাউনের 3 দিন গেল, আরো যে 11 দিন আছে, সেই 11টা দিন এই লকডাউনটাকে বলা হয়েছিল কঠোর লকডাউন হবে, যেখানে মানুষ ঘরে থাকবে, যারা গ্রামে গিয়েছে তারা ফিরবে না, আবার যে ঢাকার থেকে নতুন করে বা শহর থেকে গ্রামে যাবে না। এইটাকে যদি আমরা মানে বাস্তবায়ন না করতে পারি, তাহলে আমরা কোনো কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে না। তার মানে হলো লকডাউনটাকে যথাযথভাবে কার্যকর বাস্তবায়ন করা, 1 নাম্বার। সেকেন্ড হলো, আপনারা খেয়াল করেছেন আজকে আমরা 51,000+ পরীক্ষা করেছি। এটা আমরা বলছি যে এখন থেকে টেস্টের সংখ্যা আরো বাড়াতে হবে, এতটাই বাড়াতে হবে যে আমরা প্রয়োজন মাফিক কেউ যেন বাদ না পড়ে। আর শুধু বাড়ালে হবে না, মানুষকে উদ্বুদ্ধকরণ, তাদের কাছে এটাকে সহজলভ্য করে তোলা, শনাক্তকরণের কোনো বিকল্প নেই, এবং শনাক্তকরণের মাধ্যমে যারা শনাক্ত হবে তাদেরকে আইসোলেশন করা, এবং তাদের পরিবার এবং অন্যান্য যারা তাদেরকে যদি আমরা কন্ট্যাক্ট ট্রেসিং যেটা বলা হয়, উইচ ইজ ডিফিকাল্ট, আমি আবার বলি, তারপরেও সেটা করা, এবং সেই সাথে আইসোলেশন এবং কোয়ারেন্টাইন, না হলে লাভ হবে না। থার্ড, টিকার বিষয়টি আমরা এখন টিকা কিন্তু মোটামুটি আমাদের ভালো টিকা আছে হাতে, আরো অনেকগুলো টিকা পাওয়ার জন্য আমরা এখন জেনে গেছি। এই জায়গাটাই আজকে স্বাস্থ্যমন্ত্রী বলেছে যে আমরা ওয়ার্ড পর্যায় পর্যন্ত নিয়ে যাব এবং আমাদেরকে মাসে 1 কোটির উপরে টিকা দিতে হবে। এই জায়গাটাও আমি জোর দিতে চাই। এই 3টি, আর ফাইনালি লকডাউন থাকুক, আর লকডাউন যখন চলে যাবে, স্বাস্থ্যবিধি মানানোর ব্যাপারে আমাদের যেটুকু অভিজ্ঞতা হয়েছে, আমরা অনেক জায়গায় বারবার কখনো জনগণকে ব্লেম করি, কখনো নিজেরাও ব্লেম হতে চাই, কখনো প্রশাসনকে ব্লেম করি, বাট মাই পয়েন্ট হচ্ছে ফাইনালি স্বাস্থ্যবিধি মানার জন্য যতগুলো পন্থা আছে সবগুলো নেওয়া। তার একটি হলো, আমার মনে হয় সময় এসে গেছে আমাদের জনগণকে প্রয়োজন মতো ফ্রি মাস্ক সরবরাহ করা, যেটাকে কাপড়ের মাস্ক, যেটা বারবার ইউজ করতে পারবে, সেটি একটি ওয়ে ফরওয়ার্ড বলে আমি মনে করি। আমি আপাতত এখানে থামছি। জি, মানে এগুলো আপনি যে মানে প্রসঙ্গগুলো এনেছেন, প্রত্যেকটা আলাদা আলাদা করে একটু ছোট ছোট করে আলোচনা করতে চাই। অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান, মানে সরকার একটা উচ্চ পর্যায়ের সভা করতে যাচ্ছে, সেখানে সরকারেরই যে উচ্চ পর্যায়ের কারিগরি পরামর্শ কমিটি করোনা নিয়ন্ত্রণের, সেই কমিটির অংশগ্রহণ এখন পর্যন্ত নেই, থাকছেন না অধ্যাপক শহীদুল্লাহ, যেটি পরিষ্কার করলেন। মানে সভায় আসলে যে বিষয়গুলো আলোচনা হওয়া উচিত বা যেভাবে হওয়া উচিত, এবং
খুব মানে পরিষ্কার করে মোহাম্মদ শহীদুল্লাহ যে প্রসঙ্গগুলো বলেছেন, আপনিও একাধিকবার এই কথাগুলোই বলে এসেছেন। কিন্তু এই কাজগুলো করার জন্যে কোন বিষয়গুলো আলোচনা হওয়া উচিত বলে মনে করেন? এগুলো একাধিকবার এই অনুষ্ঠানেই আপনি বলেছেন, পরীক্ষা করা, বেশি বেশি পরীক্ষা করা, তাদেরকে আইসোলেশন করা, টিকা কার্যক্রম জোরদার করা, মানুষকে সচেতন করা ইত্যাদি। অধ্যাপক সাইদুর রহমান। ধন্যবাদ। একটা মহা বিপদের সামনে আমরা দাঁড়ানো, বা বিপদটা মানে তীব্রতা নিচ্ছে প্রতিদিন। আমরা যদি মনে করে থাকি যে রেকর্ড ভঙ্গ করছে আজকে সর্বোচ্চ রেকর্ড, এটাই আসলে সর্বোচ্চ সীমানা না। আর কি আমরা যদি বিজ্ঞানকে বুঝতে পারি তাতে সেটা বুঝতে পারছি। এবং আমরা যেটা শুনলাম আপনাদের মাধ্যমে আমরা শুনতে পারলাম যে আসলে একটি উচ্চ পর্যায়ের সভা হবে। আমি কয়েকটা বিষয় এই ব্যাপারে, ওই সভায় যারা, আমরা তো ওই সভার জন্য না, কিন্তু আলোচনার জন্য বলছি যে আসলে আমরা আর কতটা খারাপ হলে বাংলাদেশে স্বাস্থ্যের কারণে জরুরি অবস্থা ঘোষণা করা যাবে। মানে আমি কি এই 247 মৃত্যু 500 হওয়ার জন্য অপেক্ষা করব, নাকি আগামীকালকে সবাই স্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা ঘোষণা করে এই মৃত্যু সংখ্যা কমানোর যে যে পদ্ধতি যাগুলো লাগে সেগুলোর জন্য একটা রোড ম্যাপ কালকেই ডিক্লেয়ার করা দরকার। আমি মনে করি এটা একটা যুদ্ধাবস্থা। যদি সম্ভব হয়, নীতি নির্ধারকদের যদি কোনো বড় ধরনের সমস্যা না থাকে, ওনারা কালকে আসলে পুরো রাষ্ট্রকে ওয়ার ফুটিং এ নিয়ে যাওয়া দরকার। এবং সে অনুযায়ী কতগুলো সুনির্দিষ্ট লক্ষ্য, এগুলো বারবার আমরা বলেছি বটে, স্যারও বললেন এই মাত্র, একদম সুনির্দিষ্ট ভাবে বলতে হবে আসলে যে প্রতিটি মানুষের, যেটা আজকে মাননীয় প্রধানমন্ত্রী দিক নির্দেশনা এসছে, আসলে উনিও বলেছেন ওয়ার্ড পর্যায়ে, কিন্তু এইগুলোকে তো আসলে ট্রান্সলেট করতে হবে ইনটু অ্যান অ্যাক্টিভিটি। যে ওয়ার্ড পর্যায়ে মানে আসলে কারা ওয়ার্ড পর্যায়ে ভ্যাকসিন দিবে, কোন ভ্যাকসিনটি কোন জেলায় ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত যাবে, প্রতিটি কেন্দ্রে প্রতিদিন কয় ঘন্টা ভ্যাকসিনেশন করা হবে। আমরা মনে করি বাংলাদেশ যুদ্ধাবস্থায় আছে, প্রতিদিন আমাদের ইমিডিয়েটলি ঠিক যেভাবে রিক্রুটমেন্ট হয় ওয়ার্ড সিচুয়েশনে, ওইভাবে ভলান্টারি রিক্রুটমেন্ট এবং টেকনোলজি রিক্রুট করে আগামী 2-3 দিনের মধ্যে আমাদের ভ্যাকসিন ক্যাপাসিটিকে দ্বিগুণ এবং একটা টার্গেট ফিক্স করতে হবে প্রতিদিন 10 লক্ষ দেওয়ার। মাস্ক ইমার্জেন্সি দেশের যখন যে কয়টি ফ্যাক্টরি খুলে পারা যায় 10 কোটি কাপড়ের মাস্ক আগামী 10 দিনে বিতরণের জন্য ক্লিয়ার রোড ম্যাপ থাকতে হবে। বিতরণের দায়িত্ব বিভিন্ন বাহিনী এবং স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন সংগঠন সংস্থাগুলোকে বন্টন করে দিতে পারতে হবে। এছাড়া পরীক্ষার ক্ষেত্রে স্যার বললেন যে 50,000, খেয়াল করতে হবে, খুব ভয়ঙ্কর ব্যাপার। যখন 20,000 ছিল তখন 30%, আমরা মনে করেছিলাম যে সংখ্যাটা বোধহয় পরীক্ষার সংখ্যা বাড়লে 40,000 হলে হয়তো বা শনাক্তের হার কমে আসবে, তখনও 30, আজকে সেটি 50,000 অতিক্রম করেছে, এখনো 30। এটা ভয়ঙ্কর অবস্থার ইন্ডিকেটর। আমরা মনে করি যে ইমিডিয়েটলি পরীক্ষা এটি টার্গেট করতে হবে যে প্রতিদিন 10 থেকে 15,000 করে বাড়িয়ে 1 সপ্তাহের মধ্যে 1.5 লক্ষ পরীক্ষা করার অবস্থায় চলে যেতে হবে, যেন কোনো আনডিটেক্টেড কেস না থাকে। সভায় এই জায়গাটায় যাওয়ার জন্য আমি মনে করি দেশের পুরো রাষ্ট্রীয় মেশিনারি এবং সাধারণ মানুষের যেটা বলা হচ্ছে জনপ্রতিনিধি, বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠান, সাধারণ যে ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ তাদের স্বেচ্ছাসেবক হিসেবে, এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কেন ফিল্ড হাসপাতাল করা হচ্ছে না? সে দেশের জেলা, প্রতিটা জেলা উপজেলায় ভালো ভালো বড় বড় হসপিটাল, স্কুল কলেজগুলো খালি পড়ে আছে, সেখানে ফিল্ড হসপিটাল, সেখানে আসলে একটা অ্যাম্বুলেন্স এবং একটি বিশাল নেটওয়ার্ক এই মুহূর্তে মোবাইল ইউনিট তৈরি হওয়া দরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বাধীন একটি বিশেষ কালারে ব্র্যান্ডিং এর মতো করে মাস্ক তৈরি হওয়া দরকার, দুটো বিশেষ কালারে ছেলেদের জন্য, যাতে নাকি একটা গ্ল্যান্স বোঝা যাবে বাংলাদেশে এটা তো একটা যুদ্ধের, কেন ইউনিফর্ম পরে সেনাবাহিনী, এটা বুঝতে পারা লাগবে। আসলে একইভাবে মাস্কটিকে একটা ইউনিফর্মের মতন পার্ট করে ফেলা দরকার একটি পার্টিকুলার ব্র্যান্ডিং কালারে। একইভাবে কতগুলো মোবাইল ইউনিট হওয়া দরকার, অন্তত 3 থেকে 500 মোবাইল ইউনিট, যেগুলো একটা ডিফারেন্ট কালারের গাড়ি সারা দেশে ঘুরবে, তারা এই 3টি কাজ করবে, মাস্ক, ভ্যাকসিন এবং টেস্ট। এই 3টি সুবিধা সহ অন্তত 500 গাড়ি সারা দেশে ঘুরতে আরম্ভ করবে। টিকাদান 12 ঘন্টা যাবত চলতে হবে বাংলাদেশে। আসলে এই কাজগুলোকে যদি না করা যায় 10 দিন পরে একটা ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে বাংলাদেশে। জি, অধ্যাপক সাইদুর রহমান, খুব চমৎকারভাবে বলেছেন আপনি। অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ, মানে টিকা কার্যক্রম ইউনিয়ন পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী আজকে নির্দেশনা দিয়েছেন এবং খুব পরিষ্কার করে বললেন যে কারা দেবেন টিকা, কিভাবে দেবেন, কার্যক্রমটা কেমন করে চলবে। এর সঙ্গে আমি একটা প্রশ্ন একটু যুক্ত করতে চাই, সেটা হচ্ছে এখন পর্যন্ত যে টিকা নেবার হার, সেখানে যে প্রপোর্শন পুরুষ এবং নারীর, সেখানে দেখছি নারীরা মানে খুব ব্যাপকভাবে পিছিয়ে আছেন। 62 এবং 37 তাদের রেশিও, নেবার রেশিও, পুরুষ এবং নারীর রেশিও। মানে সেই জায়গা থেকে মানে
এর আগে আমি দেখেছিলাম যে মন্ত্রী বলেছিলেন যে প্রতি মাসে 1 কোটি তাদের লক্ষ্য। প্রতি মাসে 1 কোটি হলে আমি যদি 25 দিন ওয়ার্কিং ডে ধরি তাহলেও প্রায় প্রতিদিন আমার 4 লক্ষ করে টিকা মানে দিতে হবে, যেটা কিন্তু এখন পর্যন্ত আমরা অ্যাচিভ করতে পারিনি। সুতরাং মানে কি বলবেন আসলে এই জায়গায়? খুব ভালো একটি প্রশ্ন যেটা আলোচনা হচ্ছিল, তা আমি একটু পাশের দেশের চিত্রটা দিই। কারণ ভারত থেকে আমরা অনেক কিছু দেখেছি, ভারতের ভয়াবহ অবস্থা দেখে কিন্তু আমরা খুব নিজেদের আলোচনা করছিলাম। সেই ভারত কিন্তু এখন অনেক ভালো আছে, আমরা ভালো নেই। ভারতে এখন 2.4-2.5% পজিটিভিটি রেট। ভারতে কোনো কোনো স্টেটে মৃত্যু 0 to 1, 2, 3, 4। আর ভারত গতকাল পর্যন্ত টিকা দিয়েছে 43.2 কোটি। 43.2 কোটি, 130 কোটি দেশ, কিন্তু খেয়াল করেন তারা কিন্তু 1/3 করে ফেলেছে। মানে বলার উদ্দেশ্যটা হলো যে এই জায়গাটায় যেটা প্রফেসর সাইদুরও বললো, আমিও একই জোর দিতে চাই যে আসলে আমাদের মানে ক্যাম্পেইনের মাধ্যমে বহুত বড় জনগোষ্ঠীকে প্রতিদিন ভ্যাকসিন দেওয়ার অভিজ্ঞতা আমাদের আছে, একবার না কয়েকবার আছে। এই জায়গাটাই নিতে হবে, এই জন্য যে আমার টিকা যদি আমি শুনে থাকি যে জানুয়ারি মাসের মধ্যে 21 কোটি আসবে, ওটাকে আমি 2 ভাগ করি, সাপোজ ডবল ডোজের, কারণ জনসন জনসন আস্তে আস্তে প্রায় 7 কোটি, ওটা তো সিঙ্গেল ডোজ। তাহলেও আমাকে দিতে হবে কিন্তু 11-12 কোটি। 11-12 কোটি যদি আমি এসে যাই, এর তো সেলফ লাইফও কম, তাহলে আমাকে তো আসলেও প্রচুর পার ডে দিতে হবে। ওই যদি 1 কোটি বলি তাহলে 4 লক্ষ পার ডে। আর সাইদুর রহমান যেটা বললো যে যদি আমি 10 লক্ষ করতে দিতে পারি তাহলে আমার 2.5 কোটি পার মান্থ হবে। আমাদের টার্গেটটা হবে যত অল্প সময়ে বেশি সংখ্যক লোককে দিতে পারবো, 2টা লাভ। এক হলো সংক্রমণ তো কমানো যাবে, আর একটু বিজ্ঞানের কথা হলো যে যত বেশি তাড়াতাড়ি আমি বেশি প্রোটেকশন দিয়ে হার্ড ইমিউনিটি, তত ভ্যারিয়েন্ট কম হবে, এই দেশে ভ্যারিয়েন্টটা কম হবে। তাহলে দুটো মাল্টিপল বেনিফিট হচ্ছে যত তাড়াতাড়ি আমি টিকাটাকে সম্প্রসারিত করতে পারি। এই জায়গাটায় কালকের মিটিং আমি আশা করি সব এত ডিটেল হবে না, বাট আমাদের আর একটা কথা হলো রোড ম্যাপ। হ্যাঁ, মানে আমরা সবসময় ওই যে অ্যাডক করেছি, তো ফাইন অ্যাডক করেছি, এখন আমার ঠিক করা উচিত হোয়াট উড বি মাই টিকার প্রোগ্রাম কতদিনে, আমার ফিল্ড হাসপাতাল হবে কতদিনে, আর ফিল্ড হাসপাতাল চালায় আর বর্তমান হাসপাতালে চালায়। আমি কিন্তু একটা কথা বলি, আমার ডাক্তার নার্স কিন্তু ফ্যাটিং, প্রথম হলো ফ্যাটিং। একটা দুঃখজনক ঘটনা ঘটেছে কুমিল্লা, আমাদের একজন ডাক্তারকে কিন্তু বলা হয়েছিল যে আপনার রোগীটা খারাপ, আপনি জেলা হাসপাতালে নিয়ে যান, তাতে তাকে মারা হয়েছে। এই যদি অবস্থা হয়, আমি আজকের অনুষ্ঠানের মাধ্যমে চাইবো যে আমাদের চিকিৎসক নার্সদেরকে সুরক্ষা দেওয়া, নিরাপত্তা দেওয়া। আর আমরা শুনেছি যে 4000 ডাক্তার 4000 নার্স না হবে, এটি যত শীঘ্র করা যাবে, কারণ এগুলো যদি আমি 3 মাস পরে যাই করে হবে না। আমি আশা করব যে সরকার যেহেতু কনস্ট্যান্ট এই জিনিসগুলো ভাবছে, আর মাননীয় প্রধানমন্ত্রীর কথা তো না বলেই না, ওনাকে ধন্যবাদ দিতে হয়। এভরি সিঙ্গেল ডে উনি প্রতিদিন ব্যয় করেন এটার উপরে। আমি আশা করি সকলে মিলে আমার যে কাজটি করা দরকার সেটি কালকের জন্য, পরশুদিনের জন্য ফেলে না রাখি, আজকের জন্য করি, এবং আমার একটা রোড ম্যাপ তৈরি করি আগামী 1 বছরের জন্য। তাহলে মনে হয় আমাদের কিছু একটা লাভ হবে। জি, অধ্যাপক সাইদুর রহমান, আপনি যে কয়েকটা মানে কাজ করার প্রক্রিয়ার কথা বলছিলেন, যে এটা করতে পারলে এই যে একটা কাজের মাধ্যমে আমরা অনেকগুলো কাজ করে ফেলতে পারবো, মানে সেটার জন্য যে লোকবল লাগবে, যে মানে প্রশিক্ষিত মানুষ লাগবে বা ডেডিকেটেড মানুষ লাগবে, সেই জায়গা থেকে অনেক বিশেষজ্ঞ বলছেন যে রাজনীতিবিদরা বা বিশেষ করে জনপ্রতিনিধিরা, তাদেরকে এখন পর্যন্ত ওইভাবে সম্পৃক্ত করা যায়নি। তাদেরকে সম্পৃক্ত করার কথা বারবার করে বলা হয়ে আসছে। মানে একটু কি সুনির্দিষ্ট করে বলবেন কাজগুলি কিভাবে মানে করা যায় আর কি সহজে এই ধরনের কাজ? দেখেন, জনপ্রতিনিধি সম্পৃক্ত আসলে জনগণের সম্পৃক্ততার একটি মানে এটা হচ্ছে একটা প্রতীকীকরণ। আসলে আমাদেরকে ব্যাপারটা বুঝতে পারা দরকার। মানে জনপ্রতিনিধি বেসিক্যালি জনগণের সম্পৃক্ততার ইন্ডিকেটর। তো আমাদের জনপ্রতিনিধি বিভিন্ন পর্যায়ে আছে। কেউ আছেন মনে করেন আইনসভার মানুষ, যারা যেমন পার্লামেন্টের যারা সভা, ওনাদের এক ধরনের টেরিটোরিয়াল কাজ, এবং ওনাদের কাজ হচ্ছে আইন প্রণয়ন। এবং যেই জরুরি অবস্থার কথাটি বললাম আসলে আগামীকালকে, এই ধরনের বিষয় সেগুলো যে মাস্কের জন্য সাজা, জরুরি অবস্থা বা মানে যে আইনি কাঠামোগুলো, সেগুলোর বিষয়ে আইনসভার সদস্যরা ওনাদের এলাকায় স্থানীয় পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে ওনারা ভূমিকা রাখা শুরু করবেন। কিন্তু মূল ভূমিকা আসলে স্থানীয় সরকার, জেলা পরিষদ, উপজেলা, ইউনিয়ন পরিষদগুলোতে যে জনপ্রতিনিধিরা আছেন ওনাদেরকে যুক্ত করা, এবং সেখানে কোথায় যুক্ত করা দরকার
যুক্ত করা দরকার মানুষের মধ্যে মোটিভেশন ক্রিয়েট করার জন্য, যে মানুষ যে কথাটি বলা হচ্ছে যে মানুষ আসলে মাস্ক পরে না, আমি এই কথা বলছি যে মাস্ক পরে না বললে আপনাকে আসলে ওনাদের মাধ্যমে মাস্কগুলোর বিতরণের ব্যবস্থাটা দায়িত্ব ওনাদের হাতে দিয়ে দিই আমরা। এটি তো আসলে এই ব্যাপারটি খুবই স্পষ্ট। তাহলে আমাদের 10 কোটি মাস্ক তৈরি করে আপনি 10,000 প্রতিনিধির মাধ্যমে বিতরণের চ্যানেল ওপেন করা মানে তাদের ইনভলভ করা, এটা কমিটিতে নাম ঢুকানো না আসলে। আবার তাদের মাধ্যমে ভ্যাকসিন, আপনি তাকে বলে দেন যে 50 বছরের বেশি বয়সী, আরেকটি মানে সেন্সিটিভ ব্যাপার আমি এই কানেকশনে বলে ফেলি ভ্যাকসিন বলাতে, যে বাংলাদেশে এখনো মানে প্রেগন্যান্ট এবং ল্যাকটেটিং মায়েদের ভ্যাকসিন দেওয়ার বিষয়ে একটা গ্রে এরিয়া রয়ে গেছে। আমি খুবই রিকোয়েস্ট করবো কালকের সভায় যেন এই ব্যাপারটিতে যতটুকু অ্যাভেলেবল বিজ্ঞান আছে সেটার উপর ভিত্তি করে আসলে একটা সিদ্ধান্ত হয়ে যায়। কারণ বাংলাদেশ আমরা গত কয়েকদিন যাবৎ খেয়াল করেছি এমনকি কয়েকজন চিকিৎসক প্রসূতি অবস্থায় মানে গর্ভবতী অবস্থায় মৃত্যুবরণ করেছে এবং প্রসূতির মৃত্যুর হার উচ্চ, অ্যাবর্শনের হার উচ্চ। আমি এটা একটা টেকনিক্যাল ব্যাপার এই প্রসঙ্গে বলে রাখলাম মাত্র। কিন্তু 50 ঊর্ধ্ব মানুষকে চিহ্নিত করে ভ্যাকসিনেট করা, এটি কিন্তু ইউনিয়ন চেয়ারম্যানের চেয়ে তার কেউ ভালো পারবেন না। ওনাকে বলেন ওনার ইউনিয়নের সকল 50 ঊর্ধ্ব মানুষকে ভ্যাকসিনেট করে ফেলানোর জন্য, ঢাকার প্রতিটা ওয়ার্ডের মানুষ কাউন্সিলরকে বলে ফেলেন। এর ফলে যেটা ঘটবে, ভ্যাকসিন তো আমরা আসলে ট্রান্সমিশন বন্ধ করবো না, মানুষ মানে ভাইরাসের বিস্তার বন্ধ করবে মাস্ক। যত বড় ভ্যারিয়েন্ট হোক সে মাস্ক অতিক্রম করতে পারবে না, অতএব সবাইকে পরাতে হবে মাস্ক। সেটা দিয়ে আমরা সংক্রমণের বিস্তার বন্ধ করবো। ভ্যাকসিন দিয়ে আমরা প্রথমে বন্ধ করতে চাই কি আসলে মৃত্যুর মিছিল। এই যে 247 আমরা আশঙ্কা করছি বেড়ে 500 হবে, কিন্তু আপনি যদি খুবই কুইকলি 10 দিনের মধ্যে কোটি খানেক লোককে ভ্যাকসিনেট করে ফেলতে পারেন, মৃত্যুর হারটা কমে আসতে আরম্ভ করবে। এটার ভালো ভালো উদাহরণ পৃথিবীতে আছে, আর ঢালাও ভ্যাকসিনেশনের উদাহরণ আছে বেশ কিছু জায়গায়। যুক্তরাষ্ট্রে 50% ভ্যাকসিনেট করেও কিন্তু মৃত্যুর হার কমানো বেশ কঠিন হয়ে যাচ্ছে। অতএব টার্গেটেড ভ্যাকসিনেশন খুবই জরুরি, যে যাদের মৃত্যুর সম্ভাবনা বেশি অর্থাৎ বয়স্ক মানুষরা, যাদের কোমরবিডিটিজ আছে এবং যারা এই বলছি প্রেগন্যান্ট এন্ড ল্যাকটেটিং, যাদের মধ্যে ইতোমধ্যে দেখা যাচ্ছে তাদের ক্ষেত্রে তথ্যের অভাব আছে, তাদের মধ্যে গবেষণা চালানো হয়নি। কিন্তু তারপরও যদি আমেরিকান কলেজ অফ অবস্টেট্রিশিয়ান এন্ড গাইনোকোলজি, রয়্যাল কলেজ, ইন্ডিয়ান বিভিন্ন জায়গায় যে কাউন্সিল, এমনকি পাবলিশ রিকমেন্ডেশন আছে এখন পরিষ্কার বড় বড় গবেষণায় যে mRNA ভ্যাকসিন প্রেগন্যান্সিতে সেফটি নিয়ে কোনো সিগন্যাল নাই। অতএব আমরা বলবো যে ঝুঁকিপূর্ণ মানুষকে আগামী 10 দিনে 1 কোটি ঝুঁকিপূর্ণ মানুষকে যদি ভ্যাকসিনেট করা যায়, তাহলে মৃত্যু হারে ওটার প্রভাব পড়বে, হাসপাতালে ভর্তির হারেও প্রভাব পড়বে। অতএব এই পুরো বন্দোবস্তটি মুভ করার জন্য যেটা বলছিলাম, এটা একটা সিম্বলিক ব্যাপার। যখন আপনি একটি বিশেষ রঙের গাড়ি বিভিন্ন থানায় থানায় জেলায় জেলায় ঘুরতে থাকবে, মানুষ আসলে সেন্সিটাইজ এবং অ্যাওয়্যার হবে। এই ব্যাপারটাকে আসলে একটা ওভারঅল ওয়ার ফুটিং এ নেওয়ার জন্য আমি বলছি যে বিশেষ রং, বিশেষ মাস্ক, বিশেষ গাড়ি। এর ফলে হবে কি সারা দেশকে মনে হবে যে তারা আসলে এই মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে যুদ্ধে এসেছে এবং সবাই মিলে যুদ্ধটা করছে। আচ্ছা, অধ্যাপক শহীদুল্লাহ, আপনি রোডম্যাপের কথা বলছিলেন এবং বারবার ঘুরে ফিরে ওরকম রোডম্যাপের আলোচনাটাই আসছে। মানে সেই জায়গা থেকে কারিগরি পরামর্শক কমিটি কি কোনো এরকম দীর্ঘমেয়াদী কোনো রোডম্যাপ কি করে রেখেছে? একটা খুব ভালো প্রশ্ন। আমরা কারিগরি পরামর্শ কমিটি কিন্তু মোটামুটি এই রোডম্যাপ অনুযায়ী, মানে রোডম্যাপ যেটাতে হবে সেই ধরনের রিকমেন্ডেশনটা নিয়ে থাকি এবং বলে থাকি। যেমন একটু আগে যে কথাটা উঠলো, ওই যে প্রেগন্যান্ট অ্যান্ড ল্যাকটেটিং ওমেন, এটা দেখুন আসলে সবসময় দেখা যায় যে WHO একটু কনজারভেটিভ এবং ওরা অনেক ওয়েট করে অনেক কিছু, পরে কিন্তু আবার রাজিও হয়। এই যে আমেরিকান কলেজ অফ অবস অ্যান্ড গাইনোকোলজি, RCOG, ফক্সি, ফিগো, তারা যখন এটা রিকমেন্ড করেছে, সবচেয়ে বড় দেশ ভারতও কিন্তু খুব পিকি একটা কান্ট্রি, পিকি মানে ওরাও খুব ইয়ে করে, সেই ভারত কিন্তু তাদের যে এনট্যাগি বলে এবং তাদের যে করোনা যে জাতীয় কারিগরি পরামর্শ অ্যালাউ করেছে, ভারতে এখন প্রেগনেন্ট এবং ল্যাকটেটিং মাদেরকে, প্রথমে ল্যাকটেটিং মাদের শুরু করেছিল, এখন প্রেগনেন্ট মাদেরকেও ভ্যাকসিন দেওয়া শুরু করেছে। আজকে আমাদের একটা সভায় আমরা এটা আলোচনা করেছি, নাইট্যাগ কে আমরা, যেহেতু নাইট্যাগের একটাই মানে তাদের মানে এজেন্ডা, তারা টিকা নিয়ে পরামর্শ দেয় সরকারকে, আমরা তাদের কাছেও পরামর্শ চেয়েছি যে খুব দ্রুত আগামী কয়েকদিনের মধ্যে এই ব্যাপারে একটা সিদ্ধান্ত। আমাদের একটা পজিটিভ থিঙ্কিং হলো প্রেগনেন্ট অ্যান্ড ল্যাকটেটিং মাদেরকে টিকার আয়ত্তে নেওয়া, এটাও কিন্তু একটা রোড ম্যাপের মধ্যে, কারণ কম না 38 লক্ষ গর্ভধারণ হয় প্রতি বছর বাংলাদেশে। সো 38 লক্ষ লোককে কি আপনি ভ্যাকসিনে আনবেন কি আনবে না, ইটস এ ভেরি ক্রুশিয়াল ডিসিশন। এইরকম রোডম্যাপ এবং রোডম্যাপ গুলো নিয়ে আমরা আলোচনা করি এবং এইটাও আমরা মনে হয় আবার একটা পূর্ণাঙ্গ রোডম্যাপ আমাদের তরফ থেকে যাবে সরকারের। জি, এবং এই মানুষগুলো খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকেন। আমরাও আমাদের এক সহকর্মীকে হারিয়েছি এবং সেটা নিয়ে কথাও আলোচনাও হয়েছে অনুষ্ঠানে আপনাদের সঙ্গে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।